নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা। তোমরা তো ইতিমধ্যেই নবোদয় বিদ্যালয় পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে ফেলেছো। এদিকে আবার নবোদয়ের পরীক্ষার ডেটও ঘোষণা হয়ে গেছে। আগামী 13ই ডিসেম্বর 2025 সালে নবোদয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন তোমরা ভাবছো আমরা পরীক্ষা দেব, কিন্তু পড়াশোনা করব কি? অনেকেই আমরা কনফিউশন হয়ে আছি যে নবোদয়ের পরীক্ষায় কি প্রশ্ন আসে। তো আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবোদয় পরীক্ষার পুরো সিলেবাসটা নিয়ে। তাই আজকের ক্লাসটা কিন্তু একদমই কেউ মিস করবে না। আমি সুমন লাহা, লক্ষ্য নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো চলো শুরু করি আমরা আজকের নবোদয় বিদ্যালয় পরীক্ষার পুরো সিলেবাসটা সম্পর্কে জেনে নেওয়ার। তো চলো দেখো, নবোদয় পরীক্ষার সিলেবাসটা হচ্ছে, মানে নবোদয়ের বিদ্যালয়ের যে পরীক্ষাটা হয় সেটা তিনটে বিষয়ের উপর হয়, মানে তিনটে টপিকের উপর হয়। নাম্বার ওয়ান টপিক মানে পার্ট ওয়ানে যেটা থাকে সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক যোগ্যতা। পার্ট টু তে যেটা থাকে সেটা হলো ম্যাথামেটিক্স বা অঙ্ক। আর পার্ট থ্রিতে যেটা থাকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। বোঝা গেল? আমরা প্রথমেই জেনে নিলাম যে যে বিষয়গুলোর উপর নবোদয় বিদ্যালয়ে পরীক্ষা হয়। তিনটে বিষয়ের উপর হয়, ভালো করে শুনে নাও। তিনটে বিষয়, বিষয় তিনটা কি কি, মানে টপিক তিনটা কি কি? টপিক হচ্ছে নাম্বার ওয়ান মানে পার্ট ওয়ান মেন্টাল অ্যাবিলিটি, পার্ট টু ম্যাথামেটিক্স বা অঙ্ক, পার্ট থ্রি ল্যাঙ্গুয়েজ বা ভাষা। মানে যে যে ভাষায় পরীক্ষা দেয়, কেউ বাংলা ভাষায় পরীক্ষা দেয়, কেউ হিন্দি ভাষায় পরীক্ষা দেয়, কেউ আবার ইংরেজি ভাষায় পরীক্ষা দেয়। যার যেটা ভাষা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে পার্ট থ্রি। তো এই হচ্ছে আমার তিনটে টপিক। এবার আমাদেরকে জানতে হবে এই তিনটে টপিকের মধ্যে, মানে তিনটে বিষয়ের মধ্যে কি কি চ্যাপ্টার রয়েছে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে, তাদের নাম্বার বিভাজনটা কি, কত নাম্বারের এক একটা প্রশ্ন হয়, সেই বিষয়গুলো তোমাকে ভালো করে জানতে হবে। তো চলো আমরা সেই বিষয়গুলো জেনে নেব। দেখো এখানে বিষয় আছে, প্রশ্ন আছে, নাম্বার আছে। দেখো এখানে বিষয়টা কি আছে, প্রথমেই আছে মানসিক যোগ্যতা, মানে পার্ট ওয়ানে থাকে মানসিক যোগ্যতা, মেন্টাল অ্যাবিলিটি। এখান থেকে তোমার 40 মানে 40টা প্রশ্ন থাকে। প্রশ্ন হচ্ছে কটা থাকে? 40টা। প্রত্যেকটা প্রশ্নে নাম্বার থাকে 1.25। প্রত্যেকটা প্রশ্নে নাম্বার থাকে 1.25। মোট নাম্বার থাকে 50। সরি। তাহলে পার্ট ওয়ানে থাকে মানসিক যোগ্যতা বা মেন্টাল অ্যাবিলিটি, সেখানে প্রশ্ন থাকে 40টা, প্রত্যেকটা প্রশ্নে নাম্বার থাকে 1.25 এবং মোট নাম্বার হয় 50। এই পার্টটা তোমাদের কিন্তু খুবই সহজ। এখানে প্রত্যেক স্টুডেন্টই কিন্তু মোটামুটি ফুল স্কোর করে ফেলে, মানে 50-র মধ্যে তোমার প্রায় প্রত্যেকেই 40-এর উপর তো থাকেই, সঙ্গে এখানেই কিন্তু অনেকে 50-এ 50 পায়, 49 পায়, 48 পায়। বুঝতে পারলে? একদম সহজ মেন্টাল অ্যাবিলিটি পার্টটা। তো এখান থেকে 40টা প্রশ্ন থাকে 1.25, 1.25 করে এক একটা নাম্বার, মোট 50 নাম্বার থাকে। এবার পার্ট টু তে চলে এসো। পার্ট টু তে থাকে তোমার কি না, পার্ট টু তে থাকে যে বিষয়টা সেটা হচ্ছে অঙ্ক। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট অঙ্ক। এই অঙ্ক থেকে থাকে তোমার 20টা প্রশ্ন। অঙ্ক থেকে থাকে 20টা প্রশ্ন। এই 20টা প্রশ্নের প্রত্যেকটা নাম্বার বিভাজনটা একই, 1.25, টোটাল নাম্বার থাকে 25। বোঝা গেল? তাহলে অঙ্ক থেকে থাকে 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্নের প্রত্যেকটা নাম্বার থাকে 1.25 আর টোটাল নাম্বার থাকে 25 মানে 25। দেখো তোমাদের পার্ট ওয়ানে যে মেন্টাল অ্যাবিলিটি থাকে সেখান থেকে 50-এ 50 স্কোর করা যায়, কিন্তু অঙ্কে যে 20টা প্রশ্ন থাকে সেখানেই কিন্তু আমাদের কি হয়, স্কোরিংটা কম বেশি হয়। মানে আমাদের র্যাঙ্ক, তোমার যে পরীক্ষার র্যাঙ্কটা নির্ভর করবে সেটা হচ্ছে অঙ্কের উপর, কারণ অঙ্কতেই তোমার নাম্বারটা কম বেশি হয়ে যাবে। কারণ অঙ্কে অনেকগুলো চ্যাপ্টার আছে এবং সেখানে কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন আসবে সেটা কিন্তু বলা খুব কঠিন। সেই জন্য তোমাকে কিন্তু অঙ্কটা সবচেয়ে ভালো করে এবং সবচেয়ে বেশি সময় ধরে করতে হবে। বোঝা গেল?
তাহলে অঙ্ক গেল, মেন্টাল অ্যাবিলিটি গেল। এবার থার্ড পার্ট মানে 3 নম্বর পার্টে থাকে তোমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ভাষা কি মানে তোমাদের যেটা ভাষা নেবে, কেউ হয়তো ইংলিশ মিডিয়াম থেকে পরীক্ষা দেবে, সে ইংলিশ নিচ্ছে। কেউ হয়তো বাংলা মিডিয়াম থেকে পরীক্ষা দেবে, সে বাংলা দিচ্ছে। কেউ হিন্দি মিডিয়াম থেকে পরীক্ষা দিচ্ছে, সে হিন্দি নিচ্ছে। যে যে ভাষাটাই পরীক্ষা দিবে সেটাই তার ভাষা মানে ল্যাঙ্গুয়েজ। মানে তুমি যদি বাংলা ভাষা নাও তাহলে তোমার বাংলা থেকে প্রশ্ন হবে 20টা, বাংলা থেকে 20টা প্রশ্ন হবে, একই নাম্বার বিভাজন 1.25, টোটাল নাম্বার থাকবে 25। এবার বাংলা থেকে কি ধরনের প্রশ্ন হয় আমি আসছি পরে একটা একটা করে। তাহলে দেখো এখানে আমার টোটাল প্রশ্ন কটা হলো, 40টা থাকলো পার্ট 1 মেন্টাল অ্যাবিলিটি, 20টা থাকলো অঙ্ক, আর 20টা থাকলো বাংলা। তাহলে 40, 20, 60, 20, 80, টোটাল তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায় 80টা। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসিকিউ, কোনো বড় প্রশ্ন নয়, খালি এমসিকিউ, সঠিক উত্তরটি বেছে নেওয়া, এমসিকিউ। তাহলে 80টা প্রশ্ন থাকবে, এই 80টা প্রশ্নের টোটাল নাম্বার থাকবে 100 মানে 100। এবং এই 80টা প্রশ্নের 100 নম্বরের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমার 2 ঘন্টা, তোমার সময় থাকবে 2 ঘন্টা। তাহলে তোমরা বুঝে গেলে যে তোমার বিষয়গুলো কি কি। বিষয় হচ্ছে 3টে, একটা মানসিক যোগ্যতার উপর প্রশ্ন হবে, একটা অঙ্ক বিষয়ের উপর প্রশ্ন হবে, আর একটা বিষয় হচ্ছে আমাদের ভাষা, যার যে ভাষা সে ভাষায় প্রশ্ন হবে। এই হচ্ছে আমার 3টে বিষয় বা টপিক। এবার আমরা জেনে নেব প্রত্যেকটা বিষয় থেকে আমাকে কি কি চ্যাপ্টার গুলো পড়তে হবে, সেই চ্যাপ্টার গুলোর নাম। তো চলো প্রথমে আমরা শুরু করি। মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক যোগ্যতাতে কি কি চ্যাপ্টার আমাকে পড়তে হবে। দেখো মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক যোগ্যতা এই পার্টটা কেন সহজ, এই পার্টটা এই কারণে সহজ, এখানে মোট 10টা চ্যাপ্টার আছে। এখানে মোট চ্যাপ্টার তোমাকে পড়তে হবে 10খানা। এবং এটা এই কারণেই সহজ, এই 10টা চ্যাপ্টারের প্রত্যেকটা এই 10টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টা করে প্রশ্ন থাকে। আচ্ছা, অঙ্ক যে চ্যাপ্টার গুলো আছে সেখান থেকে কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন আসবে, বা তোমরা এতদিন পর্যন্ত যে পরীক্ষাগুলো দিয়ে এসেছো, স্কুলের পরীক্ষা বলো, বিভিন্ন ধরনের স্কলারশিপের পরীক্ষা বলো, ম্যাথের অলিম্পিয়াড পরীক্ষা বলো, যে কোনো ধরনের পরীক্ষা, সেখানে তোমার সিলেবাস দেওয়া থাকে, চ্যাপ্টার দেওয়া থাকে, কিন্তু কি বলা থাকে যে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন আসবেই? বলা থাকে না। কিন্তু নবোদয় পরীক্ষাটায় বলে দেওয়া থাকে এই মানসিক দক্ষতা বা মানসিক যোগ্যতার যে পার্টটা, সেখানে যে তোমার 10টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টা করে প্রশ্ন আসবেই। তাহলে 10টা চ্যাপ্টার থেকে 4টা করে প্রশ্ন আসলে 4 10 40, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন তুমি কমন পাবেই। মানে 4টা ওর বাইরে দেবে না, 4টা। মানে এমন হবে না যে একটা চ্যাপ্টার থেকে 4টা দিল আর একটা চ্যাপ্টার থেকে একটাও দিল না, কোনো চ্যাপ্টার থেকে 10টা দিয়ে দিল, কোনো চ্যাপ্টার থেকে 6টা দিয়ে দিল, এরকম হবে না। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টা করে প্রশ্ন তোমাকে দেবে। তাহলে 4টা করে প্রশ্ন দিলে 10টা চ্যাপ্টার থেকে মোট 40টা প্রশ্ন হয়। প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকে 1.25 এবং মোট নাম্বার থাকে 50। এবার চলো আমরা দেখে নিই এই 10টা চ্যাপ্টার গুলো কি কি। দেখো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অড ম্যান আউট বা বেমানান চিত্র। অড ম্যান আউট বা বেমানান চিত্র, বা এটাকে বলা হয় অসম আকৃতি। অসম আকৃতি, এই চ্যাপ্টারটা কি, মানে এই চ্যাপ্টার প্রশ্নগুলো কিরকম ধরনের হয়, কিভাবে করতে হয়। দেখো এই চ্যাপ্টার মানে বেমানান চিত্র বা অড ম্যান আউটে, এই চ্যাপ্টারে তোমাকে 4টা করে চিত্র দেবে। চিত্রগুলো যে কারো হতে পারে। এখানে চিত্র দেওয়া আছে, ফিগারের দেখো একটা এক্সাম্পল নিয়েছি, একটা ফিগার কি জ্যামিতিক ফিগার, জ্যামিতিক চিত্র, এরকম যে কোনো ধরনের চিত্র হতে পারে। 4টা চিত্র দিবে তোমাকে, টোটাল চিত্র দেবে 4টা। তোমাকে এই 4টা চিত্রের মধ্যে দেখতে হবে মানে কোন চিত্রটা, মানে এই 4টা চিত্রের মধ্যে 3টে চিত্র, 3খানা চিত্র হুবহু মিলে যাবে, কোনো না কোনো দিক থেকে মিলে যাবে, কিন্তু একটা চিত্র তুমি মিলাতে পারবে না, মানে একটা চিত্র অসম হবে, মানে আলাদা হবে। এই 4টা চিত্রের মধ্যে একটা চিত্র আলাদা হবে। দেখো এখানে এই চিত্রটাতে দেখো, এই যে ফিগারটা, তার কর্ণতে একটা লাইন আছে। এই ফিগারটা দেখো কর্ণতে কোনো লাইন নাই, এরও কর্ণে কোনো লাইন নাই, এরও কর্ণে কোনো লাইন নাই। তাহলে দেখো এটা 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 3টে ফিগারই একই রকম, এই ফিগারটা আলাদা কারণ এর কর্ণে একটা লাইন দিয়ে দিয়েছে দাগ, কিন্তু এই কর্ণগুলোতে একটাও লাইন নেই, তাহলে এটা আলাদা হয়ে গেল। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে এটা। এইভাবে তোমাকে করতে হবে। মানে অড ম্যান আউট চ্যাপ্টারের করার নিয়মটা হচ্ছে 4টা করে চিত্র দেওয়া থাকে, 3টে চিত্র হুবহু মিলে যায়, একটা চিত্র মেলে না।
যেটা মেলে না সেটাই তোমাকে খুঁজে বের করতে হয়, আর সেটাই তোমার উত্তর হয়। বোঝা গেছে? এটা হলো চ্যাপ্টার নাম্বার 1, অড ম্যান আউট। চ্যাপ্টার নাম্বার 2 তে কি আছে দেখো, চ্যাপ্টার নাম্বার 2 তে আছে ফিগার ম্যাচিং। মানে তোমাকে প্রশ্নে একটা ফিগার দিয়ে দিবে, যেমন এখানে প্রশ্নে একটা ফিগার দেওয়া আছে, তোমাকে খুঁজে বের করতে হবে এর অনুরূপ ফিগার কোনটা, মানে এর সঙ্গে হুবহু মিল আছে। এটা হচ্ছে প্রশ্নের উত্তর, 4টা উত্তর। এই 4টা উত্তর থেকে তোমাকে খুঁজে বের করতে হবে এই ফিগারটাকে, সেটাকে বলা হচ্ছে ফিগার ম্যাচিং বা চিত্রের হুবহু মিল। এটা হচ্ছে তোমার দ্বিতীয় চ্যাপ্টার। এখান থেকেও তোমার কিন্তু 4টা প্রশ্ন আসবে। কটা প্রশ্ন আসবে? 4টা। তাহলে 4 4 8টা প্রশ্ন আমার হয়ে গেল। এটা হলো দ্বিতীয় চ্যাপ্টার। এবার চলো এবার তৃতীয় চ্যাপ্টার কি আছে। তৃতীয় চ্যাপ্টার আছে প্যাটার্ন কমপ্লিশন। তাহলে প্যাটার্ন কমপ্লিশনে কি হবে? চিত্র সম্পূর্ণীকরণ। এটা হচ্ছে থার্ড চ্যাপ্টার। মানে তোমাকে এই যে একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে প্রশ্ন, এটা প্রশ্ন, এই প্রশ্ন দেখা একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রে দেখা একটুখানি গ্যাপ দেওয়া আছে, ফাঁকা। এই ফাঁকা জায়গাটা থেকে উত্তরে যে 4টা অপশন আছে, এই 4টা অপশন থেকে কোন অপশনটা নিয়ে এখানে বসালে এই চিত্রটা সম্পূর্ণ হবে। মানে চিত্রটা সম্পূর্ণ করা নেই, চিত্রটা একটুখানি ফাঁকা দেওয়া আছে, ওই ফাঁকা জায়গাতে উত্তরের থেকে কোন অংশটাকে নিলে আমার এই চিত্রটা সম্পূর্ণ হয়ে যাবে। এইভাবে যে সমাধানগুলো করব প্রশ্নের, সেটাই হচ্ছে চিত্রের সম্পূর্ণীকরণ বা প্যাটার্ন কমপ্লিশন। ঠিক আছে? এটা হচ্ছে আমার থার্ড চ্যাপ্টার। এখান থেকেও তোমার কিন্তু 4টা প্রশ্ন আসে। এবার চলো পরের চ্যাপ্টার কি আছে। দেখো পরের চ্যাপ্টার নাম্বার 4, প্যাটার্ন সিরিজ কমপ্লিশন। প্যাটার্ন সিরিজ মানে এখানে প্যাটার্ন দেওয়া থাকে। কি রকম প্যাটার্ন দেওয়া থাকে দেখো, এটার থেকে এটা হয়েছে, এটার থেকে এটা, তাহলে এটার থেকে, মানে এটার থেকে যদি এটা হয় তাহলে এটার থেকে কোনটা হবে। আমার এই চিত্রটা এটা হয়ে গেছে, তাহলে এই চিত্রটা কি হবে। মানে প্রশ্নে 3টা চিত্র দেওয়া আছে, এই 3টা চিত্রের সঙ্গে হুবহু মিল রেখে চতুর্থ চিত্রটা কি হবে। এই 3টা চিত্রের সঙ্গে হুবহু মিল রেখে আমার অপশন থেকে কোন চিত্রটা নিলে, কোন অপশনটা নিলে চতুর্থ নাম্বার চিত্রটা মিল হবে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। সেটাই হচ্ছে প্যাটার্ন সিরিজ। মানে এই যে সিরিজটা প্যাটার্নের যে সিরিজটা যাচ্ছে, এই সিরিজে চতুর্থ নাম্বার চিত্রটা কি আসবে এই সিরিজে যদি এটা যায়, এটা হচ্ছে তোমার ধারাবাহিক চিত্র সম্পূর্ণীকরণ বা প্যাটার্ন সিরিজ কমপ্লিশন। তাহলে এটা হচ্ছে তোমার চতুর্থ চ্যাপ্টার। এখান থেকেও 4টা প্রশ্ন থাকবে, এখান থেকেও তোমার 4টা প্রশ্ন থাকবে। এবার চলো পরের চ্যাপ্টার, চ্যাপ্টার নম্বর 5। চ্যাপ্টার নম্বর 5 এ কি আছে দেখো, চ্যাপ্টার নম্বর 5 আছে অ্যানালজি টেস্ট বা অ্যানালজি মানে সাদৃশ্য নির্ণয়। সাদৃশ্য নির্ণয় মানে প্রশ্নে তোমার 3টে করে চিত্র দেওয়া থাকবে। ঠিক আছে? এই যে প্রশ্নে 3টে চিত্র দেওয়া আছে তুমি দেখতে পাচ্ছ এখানে, এগুলোর মধ্যে প্রথম দুটো চিত্র যেভাবে মানে যে নিয়মে হচ্ছে, প্রথম দুটো মানে এই দুটো, এটার থেকে এটা হচ্ছে, এই যে নিয়ম, কি নিয়ম এটা হলো, তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে এটার সঙ্গে মিল রেখে পরের চিত্রটা কি হবে। সেটা তোমাকে কিন্তু এই 4টা উত্তর থেকে খুঁজে বের করতে হবে। এগুলো সব ডিসকাস আলোচনা হবে। আমি জাস্ট তোমাদেরকে আমাদের সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে, কোনটা থেকে কটা প্রশ্ন হয়, সেগুলো তোমাকে জানাচ্ছি বা তুমি এগুলো জেনে নিচ্ছ। আমার কি অ্যানালজি টেস্টটা মানে কি, অ্যানালজি টেস্ট মানে হচ্ছে 3টে করে চিত্র দেওয়া থাকবে, প্রথম দুটো চিত্র যে অনুপাতে বা যে রেশিওতে বা যেভাবে চেঞ্জ হচ্ছে, পরের চিত্রটা কিভাবে চেঞ্জ হবে সেই চেঞ্জেই তোমাকে নিয়ে আসতে হবে উত্তর থেকে, যে এটার সঙ্গে মিল রেখে যদি এটা হয় তাহলে এটার সঙ্গে মিল রেখে উত্তরে কোনটা হবে। বোঝা গেছে? এটা হচ্ছে অ্যানালজি। এখান থেকেও 4টা প্রশ্ন থাকে, তাহলে 4 5 4 20টা প্রশ্ন হয়ে গেল। এবার দেখো 6 নাম্বার চ্যাপ্টার কি আছে। 6 নাম্বার চ্যাপ্টারে তোমার আছে জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিশন, মানে জ্যামিতিক চিত্র সম্পূর্ণীকরণ। মানে তোমার প্রশ্নে একটা চিত্র দেওয়া থাকবে, এই যে প্রশ্ন দেখে একটা চিত্র দেওয়া আছে, এই যে চিত্রটা দেওয়া আছে। এবার বলেছে এই চিত্রে উত্তরের থেকে 4টা যে অপশন থাকে সেখান থেকে কোন অংশটাকে নিয়ে এখানে বসালে এই জ্যামিতিক চিত্রটা সম্পূর্ণ হবে। এই জ্যামিতিক চিত্র মানে এখানে তোমার হয় বৃত্ত থাকতে পারে, না হলে ট্রায়াঙ্গেল থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, রেক্টাঙ্গুলার থাকতে পারে, এগুলো থাকতে পারে। এগুলো কি থাকবে, সম্পূর্ণ থাকবে না, কিন্তু অর্ধেক অর্ধেক করে থাকবে। সেই অর্ধেকটা পূরণ করতে হবে তোমাকে উত্তরের থেকে একটা অপশন নিয়ে। দেখো এখানটা এর মধ্যে কোন অপশনটা লাগিয়ে নিয়ে আসে, যদি লাগাই তাহলে এটা একটা সম্পূর্ণ চিত্র হবে। যেহেতু প্রত্যেকটা প্রশ্নই জ্যামিতিক ফিগারের উপর হবে এটা, সেই জন্য এই চ্যাপ্টারটার নাম আছে জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিশন। তাহলে এখান থেকেও কিন্তু আমার 4টা প্রশ্ন থাকবে, 4 6, তাহলে আমার 24টা প্রশ্ন কিন্তু হয়ে গেল। তারপরে চলো
7 নাম্বার চ্যাপ্টারে কি আছে? 7 নাম্বার চ্যাপ্টারে দেখো তোমার যেটা আছে সেটা হচ্ছে মিরর ইমেজিং। মিরর, মিরর মানে হচ্ছে আয়না। দেখো তো, দর্পণ প্রতিবিম্ব পদ্ধতি মানে আমরা যদি আয়নার সামনে দাঁড়াই আমাদেরকে কেমন লাগবে সেটার উপর প্রশ্ন। মানে INK আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা, এই লেখাটাকে যদি আমি দর্পণে ধরি তাহলে সেটা কি রকম দেখাবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে মিরর ইমেজিং। মিররে মানে আয়নাতে কিভাবে ইমেজ তৈরি হয় সেইটা তোমাকে এই চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে। এই চ্যাপ্টার থেকেও তোমার কিন্তু 4টা প্রশ্ন থাকবে, তাহলে 4 7 28 নম্বর হয়ে গেল তোমার। এবার চলো পরের চ্যাপ্টার কি আছে। পরের চ্যাপ্টার হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার, অষ্টম চ্যাপ্টার। এই চ্যাপ্টারে কি আছে দেখো, এই চ্যাপ্টারে আছে হচ্ছে পাঞ্চিং ফোল্ড প্যাটার্ন বা আনফোল্ডিং অর পেপার মেকিং। মানে পেপার মেকিং, একটা পেপারকে তোমাকে প্রশ্নে বলে দিবে যে কিভাবে তুমি পেপারটাকে ভাঁজ করবে। 3টা অপশন দেবে, 3বার তোমাকে পেপারটাকে 3বার ভাঁজ করতে হবে। দেখো প্রথমে একবার ভাঁজ করবে, তারপরে এইভাবে ভাঁজ করবে, তারপরে এইভাবে ভাঁজ করবে। ভাঁজ করার পর তোমাকে কি করতে হবে, খুলতে হবে। খুলে তোমাকে দেখতে হবে অপশনের কোন উত্তরটার সঙ্গে তোমার মিলছে। যেভাবে ভাঁজ করতে বলবে তোমাকে সেভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর কি করতে হবে, কাটিং করতে হবে। যেভাবে কাটিং করতে বলবে সেভাবে কাটিং করতে হবে। কাটিং করার পর যদি আমি খুলে দেই পেপারটাকে তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা আসবে। এটা হচ্ছে পেপার কাটিং। পেপারটাকে ভাঁজ করব, কাটবো, খুলবো, দেখবো কার সঙ্গে মিলছে। ঠিক আছে, এবার পরীক্ষা হলে তো তোমার পেপার দেওয়া থাকবে না, তুমি পেপার পাবে কোথায়? ওই জন্য তোমাকে মনে মনে কাটতে হবে। সেই জন্যই অসুবিধা মনে হয় যে আমি কি করে করবো এটা, পেপার কাটিং কি করে করবো। পেপার না কেটেই তোমাকে বলতে হবে যে কোনটা আসবে। বোঝা গেছে? এটা হচ্ছে পেপার কাটিং। 8 নম্বর চ্যাপ্টার। এখান থেকেও তোমার 4টা প্রশ্ন আসবে, এখান থেকেও 4টা প্রশ্ন আসবে। 9 নম্বর চ্যাপ্টারটা চলো দেখো। 9 নম্বর চ্যাপ্টার হচ্ছে স্পেস ভিজুয়ালাইজেশন। ফাঁকা ঘরের চিত্র পূর্ণ করতে হবে। মানে আমার প্রশ্নে কিছু ভাঙ্গা চিত্র দেওয়া থাকবে, কিছু ছোট ছোট ভেঙে ভেঙে টুকরো টুকরো চিত্র দেওয়া থাকবে। সেই টুকরো চিত্রগুলোকে যদি আমি একসঙ্গে জোড়া লাগাই তাহলে অপশনের কোন চিত্রটা হবে এটা তোমাকে খুঁজে বের করতে হবে। তোমাকে 2 3 4টে যাই দেখ না কোনো টুকরো চিত্র দিবে, সেগুলোকে একসঙ্গে করবে, করে অপশনে কোন চিত্রটা হবে সেটা খুঁজে বের করতে হবে। এটাই হলো তোমার স্পেস ভিজুয়ালাইজেশন। এখান থেকেও 4টা প্রশ্ন আসবে। হয়ে গেল 4 নং 36 নম্বর। এবার চলো আমাদের পরের চ্যাপ্টার থেকে কি আছে দেখো। পরের চ্যাপ্টার থেকে আছে 10 নম্বর খচিত চিত্র নিরূপণ বা এমবেডেড ফিগার। মানে এখানে তোমাকে করতে হবে কি, এই চ্যাপ্টারের প্রশ্নে একটা উত্তর দেওয়া থাকবে এবং 4টি চিত্রের মধ্যে কোন চিত্রের সেটা লুকানো আছে সেটা তোমাকে খুঁজে বের। এই মানে এই চিত্রটা এই 4টা চিত্রের মধ্যে কোন একটা জায়গায় আছে, এই চিত্রটা কোন একটা জায়গায় আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এইভাবে খুঁজে খুঁজে যে প্রশ্নগুলো আমরা সমাধান করব সেটা হচ্ছে এমবেডেড ফিগার। বোঝা গেল? এই হলো আমার টোটাল 10টা চ্যাপ্টার। এখান থেকে 4টা প্রশ্ন থাকবে। এই 10টা চ্যাপ্টার থেকে 4 10 40 নম্বরের প্রশ্ন তোমার পরীক্ষায় হবে, যেগুলো তোমরা অনায়াসে করে আসতে পারবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমার পার্ট 1 মানে মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক যোগ্যতা কমপ্লিট। এবার আমরা পড়বো কি, অঙ্ক। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অঙ্ক। এখান থেকেও কিন্তু তোমার 20টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে 1.25, টোটাল হচ্ছে 25 মার্কস। তো অঙ্কের চ্যাপ্টার কি কি সেটা আমরা জেনে নেব। চলো দেখো, প্রথম যে চ্যাপ্টারটা পড়বো আমরা সেটা হচ্ছে স্পিড ম্যাথ মাই ওন। কেন লিখেছি স্পিড ম্যাথ? মানে এটাও কিন্তু তোমরা যে পরীক্ষাটা দেবে এটা কিন্তু একটা কম্পিটিশন পরীক্ষা। মানে সিট আছে অল্প কটা, মানে প্রত্যেকটা জেলাতে একটা করে স্কুল, প্রত্যেকটা জেলাতে হাজার হাজার ছাত্র পরীক্ষা দেবে, তার মধ্যে তোমাকে পাস করতে হবে। এবার তুমি মনে করো একটা অঙ্ক তুমি জানো, তুমি সম্পূর্ণ অঙ্কটা একদম নির্ভুল ভাবে করতে পারবে, কিন্তু তুমি দেখলে ঘড়িতে টাইম নেই, সময় নেই, তোমাকে তো সময় দেবে না, ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে করতে হবে। আর যেহেতু সময়টা নির্দিষ্ট সেই জন্য তোমাকে কি করতে হবে, অনেক ক্যালকুলেশন, ম্যাথের অনেক ক্যালকুলেশন আছে, ম্যাথের অনেক সমস্যা হলে সমাধান আছে যেগুলো তোমাকে দ্রুত করতে হবে, ফাস্ট করতে হবে। মানে রাফ ওয়ার্ক যেটা হয় সেটাকে কমাতে হবে। এবার তুমি যদি রাফ ওয়ার্ক করতেই সময় নষ্ট করো তাহলে তো মানে জানা অঙ্ক ছেড়ে আসতে হবে সময় না থাকার জন্য। সেই জন্য তোমাকে ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে। কি করে ক্যালকুলেশনের স্পিড বাড়ায় আমি প্রথমেই তোমাকে সেটা শেখাবো। এটা কিন্তু পরীক্ষার আসার বিষয় নাই, এটা কিন্তু পরীক্ষাতে সফল হওয়ার বিষয়। মানে তুমি পরীক্ষাতে কি করে দ্রুত অঙ্ক করবে তার বিষয়, সেটা আমি তোমাকে শেখাবো।
সেই জন্য প্রথমেই আমি দেখেছি স্পিড ম্যাথ, প্রথমেই কি করে ম্যাথ ফার্স্ট ক্যালকুলেশন করতে হয় সেই জিনিসগুলো তোমাকে আমি শেখাবো। এটা হলো নাম্বার 1 স্পিড ম্যাথ। নাম্বার 2 থেকে শুরু হলো তোমার সিলেবাস ভিত্তিক পড়া, মানে সিলেবাসে যেগুলো আছে। দেখো সিলেবাসে কি আছে, প্রথমেই দেখো নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব। নাম্বার 1 হচ্ছে সংখ্যা তত্ত্ব। তারপরে পড়তে হবে আমাকে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। তারপরে পড়তে হবে আমাকে ডেসিমেল বা দশমিক। তারপরে আমাকে পড়তে হবে এভারেজ বা গড়। তারপরে পড়তে হবে গুণনীয়ক গুণিতক। তারপরে পড়তে হবে লসাগু গসাগু। তারপরে পড়তে হবে অনুপাত সমানুপাত। তারপরে পড়তে হবে অ্যালজাবরার কিছু অংশ। তারপরে পড়তে হবে স্কয়ার স্কয়ার মানে বর্গ বর্গমূল, ঘন ঘনমূল, সরলীকরণ মানে সিম্পলিফিকেশন মানে বদমাস যে রুলটা আছে সেই রুলের উপর অঙ্ক, সরলীকরণ। তারপরে করতে হবে তোমাকে ইউনিটারি মেথড মানে ঐকিক নিয়মের অঙ্ক। তারপরে করতে হবে স্পিড টাইম ডিস্টেন্স বেগ সময় ও দূরত্ব। তারপরে করতে হবে সময় এবং কার্য। তারপরে করতে হবে তোমাকে শতকরার অঙ্ক, পার্সেন্টেজ, টাইম এন্ড ওয়ার্ক। তারপরে চলো, তারপর দেখো অ্যাপ্লিকেশন অফ পার্সেন্টেজ শতকরার প্রয়োগ। তারপর পড়তে হবে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ। তারপরে পড়তে হবে প্রফিট অ্যান্ড লস লাভ এবং ক্ষতি। তারপরে পড়তে হবে ট্যাক্স এবং ডিসকাউন্ট মানে সুদ এবং সুদের হার বা সুদের ছাড়। তারপরে পড়তে হবে দেখো ইউনিট অফ মেজারমেন্ট মানে একক এবং পরিমাপ, মেজারমেন্ট করতে হবে। কি মেজারমেন্ট করতে হবে, দেখো পরিমিতির কিছু অংশ মানে আয়তক্ষেত্র দেবে তোমাকে, বর্গক্ষেত্র দিবে তোমাকে, বৃত্ত দিবে, ট্রায়াঙ্গেল দিবে, এগুলোকে কি করতে পরিমাপ করতে হবে মানে মেজারমেন্ট করতে হবে। তারপর আয়তক্ষেত্রে পরিসীমা বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে, আয়তন বের করতে হবে, এই সমস্ত জিনিসগুলো। জিওমেট্রি কিছু জ্যামিতির কিছু পার্ট তোমাকে পড়তে হবে, ডেটা হ্যান্ডলিং করতে হবে, হ্যাঁ ডেটা ইন্টারপ্রিটেশন। তারপর দেখো পরে চলে সিকোয়েন্স এন্ড সিরিজ, কিছু শ্রেণী আছে সেই শ্রেণীগুলোর অঙ্ক তোমাকে করতে হবে, অ্যাপ্রক্সিমেট আনুমানিকের অঙ্ক করতে হবে। তারপরে মিসলেনিয়াস কিছু চ্যাপ্টার আছে সেগুলোকেও তোমার দেখে যেতে হবে। মিসলেনিয়াস মানে সেখানে কিছু কিছু চ্যাপ্টারে খুব রেয়ার 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 কেসে প্রশ্ন আসে, সেগুলো তোমাকে লাস্টে দেখে যেতে হবে। এই হলো আমাদের অঙ্কের পুরো 27খানা চ্যাপ্টার। এই 27খানা চ্যাপ্টার কিন্তু তোমাকে করতে হবে। 27খানা চ্যাপ্টারের থেকে তোমার 20খানা প্রশ্ন আসবে, তাহলে বুঝতেই পারছো কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে আর কোনটা থেকে আসবে না বলা খুব কঠিন। তাই তোমাকে অঙ্কটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে মানে করতে হবে এবং প্র্যাকটিস খুব ভালো করে করতে হবে। এবার চলে আসলাম, দুটো পার্ট হয়ে গেল। এবার থার্ড পার্ট কি আছে আমাদের ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ মানে আমরা বাংলা ভাষায় পরীক্ষা দিলে আমাদের ল্যাঙ্গুয়েজটা বাংলা হবে। এই বাংলাতেও 20টা প্রশ্ন থাকবে, 20টা প্রত্যেকটা 1.25 মার্কস, প্রত্যেকে টোটাল মার্কস 25। এবার এই 25 মধ্যে কি থাকে, আমাদের একটা ভাষার কি আনসিন প্যাসেজ দেয় মানে একটা গল্প দিয়ে দিবে তোমাকে। সেই গল্প থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, সরাসরি দেখে দেখে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে করতে হবে। তারপরে সেই যে গল্পটা সেখান থেকে গ্রামারের কিছু প্রশ্ন দিতে পারে, বিপরীত শব্দ লেখো, সন্ধি বিচ্ছেদ করো, সমার্থক শব্দ লিখো, তারপরে বাক্য রচনা করো, এইরকম কিছু। তারপর কিছু সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ফিল ইন দা ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ, সবই ওই গল্পটা থেকেই তোমাকে দেবে। এই হচ্ছে আমার বাংলা সিলেবাস। বাংলা এবং মানসিক দক্ষতা একদম তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা সেখানে ফুল মার্কস পেয়ে যাবে। তোমাদের সবচেয়ে বেশি যেটা সমস্যা এবং সবচেয়ে বেশি তোমাকে যেটা করতে হবে, পরিশ্রম করতে হবে, ভালো করে করতে হবে, বুঝে বুঝে শিখতে হবে, সেটা হচ্ছে অঙ্ক। অঙ্কতেই কিন্তু স্কোরিং হয়, অঙ্কতেই কিন্তু র্যাঙ্কটা কম বেশি হয়। যে যত ভালো অঙ্ক করবে তার র্যাঙ্ক তত বেশি হবে এবং সে তত চান্স পাবে এবং চান্স পাওয়ার তার সুযোগটা সবচেয়ে বেশি হবে। বোঝা গেল? তাহলে আমি আশা করছি তোমাদেরকে নবোদয় বিদ্যালয়ে যে তোমরা পরীক্ষা দেবে তার যে সিলেবাস এবং প্রশ্নের টাইপ এবং কত নম্বরে প্রশ্ন হয়, কত ঘন্টার পরীক্ষা হয়, তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে দিবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ। ভালো করে পড়াশোনা করতে থাকো।